আজ বিশ্ব বাবা দিবস। পৃথিবীর সকল বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর বিশেষ আয়োজন বাবা ভালো থাকলে, পাওয়ার্ড বাই স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আজকের এই বিশেষ আয়োজনে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ। বাবা এমন একটি শব্দ যার সাথে লুকিয়ে আছে মায়া, ভালোবাসা, আত্মত্যাগ কিংবা আত্মদানের এক নিরবিচ্ছিন্ন প্রতিশ্রুতি। প্রিয় দর্শক, এই মানুষটি নিজেদের পরিবারের প্রত্যেকটি সদস্যদের ভালো রাখার জন্য যখন নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যায়, তখন নিজের স্বার্থের বিষয়ে কিংবা নিজের স্বাস্থ্যের বিষয়ে বরাবরই উদাসীন। পৃথিবীর সকল বাবাদের সুস্বাস্থ্য কামনায় আমাদের আজকের এই বিশেষ আয়োজন এবং কথা বলবো বাবারা ভালো থাকলে। বাবারা ভালো থাকলে আসলে আমাদের সমাজের জন্য সেটি কতটুকু প্রতিশ্রুতিবদ্ধ হয়, কি করে বাবাদের ভালো রাখা যায়, সেক্ষেত্রে সন্তানদের অবদান কতটুকু, এই প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক এবং তার বাইরেও তাদের পরিচয় আছেন, তারাও একজন কারো না কারো বাবা। দর্শক, আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার দিলীপ কুমার ধর, অধ্যাপক মেডিসিন বিভাগ, এমএ সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ। আমাদের সাথে আরও রয়েছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল ওহাব, কনসালটেন্ট নেফ্রোলজি, বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার জিএম জাহির হোসেন, অধ্যাপক অর্থোপেডিক সার্জারি বিভাগ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, নিটো, ঢাকা। এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এনআই ভুইয়া, কনসালটেন্ট ইউরোলজি, স্কয়ার হসপিটাল। আপনাদের সবাইকে স্বাগত এবং বাবা দিবসের শুভেচ্ছা। এই যে আমরা বাবা দিবস কিংবা মা দিবস, বিশেষ দিবসগুলোকে উদযাপন করে থাকি, সম্পর্কের ক্ষেত্রে স্যার আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। মানে যে কোনো একটি সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে বাবা এবং মা দিবসের এই সেলিব্রেশনগুলোর আসলে গুরুত্ব কতটুকু বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি আজকের এই বাবা দিবসে আমার প্রয়াত পিতার প্রতি শ্রদ্ধা এবং প্রার্থনা এবং পৃথিবীর সকল বাবার জন্য শুভকামনা দিয়ে শুরু করছি। আসলে সৃষ্টিকর্তা প্রদত্ত প্রতিটি মানুষ এটি পরিবারের অন্তর্ভুক্ত এবং পরিবারের প্রধান হচ্ছে বাবা মা, সন্তান, দাদা দাদিও থাকে এক্সটেন্ডেড ফ্যামিলিতে, ছেলে মেয়ে, নাতি নাতনি। এই পরিবারের সম্পৃক্ততা কিন্তু একজন মানুষকে সর্বাঙ্গীভাবে সুন্দর করে তোলে। একটা শিশুর জন্মের থেকে পরে যে ডেভেলপমেন্ট হয়, এই ডেভেলপমেন্ট শারীরিক এবং মানসিক প্রতিটি ক্ষেত্রেই একজন সুস্থ বাবা এবং মায়ের অবদান কিন্তু অপরিসীম। বিশেষ করে বাবা সার্বিকভাবে একজন সন্তানকে ছোট থেকে বড় করা, তার লেখাপড়া প্লাস আত্মিক বা শিক্ষাগত ডেভেলপমেন্টে ভূমিকা, তার চিকিৎসায়, তার লেখাপড়া, ইভেন বড় হওয়ার পরও ছেলে মেয়ে বাইরে কোথায় যাচ্ছে আসছে, কখন যাচ্ছে কখন আসছে, তার চাকরি, লেখাপড়ায় প্রমোশন, প্রতিটি ক্ষেত্রেই একজন পিতার ভূমিকা থাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। নিঃসন্দেহে এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি তো বাবা হয়েছেন, আপনারও সন্তান রয়েছে, একটু জানতে চাই যে প্রথম যখন বাবা হলেন, বাবা হওয়ার প্রথম অনুভূতিটা কেমন ছিল এবং বাবা ডাক শুনলেন বা প্রথম যখন বাবা হলেন, একটু জানতে চাই যে অনুভূতিটার কথা মনে করলে আপনার কেমন অনুভূতি হয়? এটি মিশ্র অনুভূতি, সন্দেহ নাই। কারণ আমি যখন সন্তান ছিলাম তখন অনেক ব্যাপারে নির্ভর থাকতাম, অনেক সমস্যায় কিন্তু আমার বাবার ছায়াতলে, বাবার আমবিলাতে থাকতাম। এই সমস্যাকে সমস্যায় মনে হতো না। কিন্তু সন্তান যখন হলো, অবশ্যই সেটি একটি স্বর্গীয় অনুভূতি, পরম করুণাময় প্রদত্ত প্রথম আশীর্বাদ বা নিয়ামত। সেটা কোনো কিছুর সাথে তুলনা হয় না। কিন্তু তখন মনে হতো একটা দায়িত্ববোধও পড়লো যে একটি সুন্দর শিশু আসলো, তাকে সুন্দর করে মানুষ করতে হবে, তাকে এই পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করতে হবে। সুতরাং একটি মিশ্র অনুভূতি। নিঃসন্দেহে খুব চমৎকার বলেছেন স্যার। এই যে আমরা ডিজিটাল যুগে চলে এসেছি, আপনারা যখন ছোট ছিলেন আপনাদের বাবাদের সাথে সময় কাটিয়েছেন, সেই অনুভূতিটা তো একটু ভিন্ন ছিল। কিন্তু এখন আপনাদের সন্তান রয়েছে, আমরা ডিজিটাল যুগে এই যে একটু মানে অনেক বেশি আধুনিক জীবনযাপন, আমাদের আধুনিকায়ন কিংবা আমরা অনেক বেশি ডিভাইস কেন্দ্রিক জীবনযাপন, তাতে করে সন্তানের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে বাবার সাথে সন্তানের একান্ত সময় কাটানোটা আসলে কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? বাবা মার সাথে বা বাবার সাথে ছেলে মেয়েদের সময় কাটানোটা অত্যন্ত জরুরি। এই বাবা দিবস বা মা দিবস যে এটা চালু করা হচ্ছে বা এটার উপলব্ধি আসছে, আসলে পৃথিবীর যতটা সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে ততটাই পরিবারের সদস্যদের সাথে বিচ্ছিন্নতাটাও বেড়ে যাচ্ছে। সেটারই অংশ হিসাবে মানুষ উপলব্ধি শুরু করতে থাকে এবং প্রায় 100 বছর আগে এই বিংশ শতাব্দীর শুরুর দিকে এই বাবা দিবসটা
চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়। এখন পৃথিবীতে প্রায় 120টি দেশে এই বাবা দিবস পালন করা হয়ে থাকে। তবে সারা পৃথিবীব্যাপী বিভিন্ন সময়ে এই দিবসটি পালন করা হয়। আমাদের এই অঞ্চলে সাধারণত এই জুন মাসে তৃতীয় রবিবার পালন করা হয়। কিন্তু এটা গুরুত্বকে উপলব্ধি করেই, তার কারণ সভ্যতার সাথে সাথে আসলে ছেলে মেয়েদের সাথে সম্পর্কটা একটু ছিন্ন হয়ে যায়। এটা বাবা সবসময় একটা পাহাড়ের মতো, ঝড় ঝাপটা জলোচ্ছ্বাস থেকে রক্ষা যেমন করে একটা পাহাড়, একটা ছেলের জীবনকে গড়ার জন্য বা ভালো রাখার জন্য বাবার ভূমিকাটাও সেরকম। তো সভ্যতার সাথে সাথে একদম পাশাপাশি থাকার সুযোগটা কমে যাওয়ার জন্যই এবং এই জিনিসটাকে গুরুত্বটা উপলব্ধি করা এবং মানুষের মধ্যে জাগ্রত করার জন্য বা ছেলে মেয়েদের মধ্যে জাগ্রত করার জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে। নিশ্চয়ই, খুব চমৎকার বলেছেন ডাক্তার জি.এম. জাহাঙ্গীর হোসেন স্যার। একদম ভিন্ন একটি বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনি একজন সার্জন, দীর্ঘ সময় হাসপাতালে থেকে অপারেশন করতে হয় এবং আমরা এমনও জানি যে আপনাদের অপারেশনগুলো এমন যে প্রায় 2টো 2:30টা কখনো 3টা বেজে যায়। সন্তানদের হয়তো বা তেমনভাবে সময় দেওয়া হয়ে ওঠে না। আপনারা যখন ঘরে ফেরেন সন্তানরা তখন ঘুমিয়ে থাকে, আবার যখন আপনারা বেরোন হয়তো বা তখনও ঘুমিয়ে থাকে অথবা স্কুলে বেরিয়ে যায়। একটু জানতে চাই যে দীর্ঘ সময় ব্যস্ততার কারণে হাসপাতাল কিংবা অপারেশনে থাকার কারণে সন্তানদের সময় না দিতে পারার যে একটা কষ্টের অনুভূতি, সেটা আসলে আপনাকে কতটুকু মানে কষ্ট দেয় এবং এটা থেকে বেরিয়ে আসার জন্য আপনার কি কোনো পদক্ষেপ রয়েছে কিনা, বা প্রত্যেকটি বাবাদের উদ্দেশ্যে সন্তানের জন্য নির্দিষ্ট সময় বের করাটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আপনি অনেকগুলো প্রশ্ন একসাথে করছেন। তবে এই বাবা দিবসে আমার মরহুম পিতা বা অন্যান্য যাদের পিতা মারা গেছেন তাদের সবারই আত্মার শান্তি এবং ব্যস্ত নজর কামনা করছি। অ্যাকচুয়ালি এই বর্তমানে যুগে এসে ডিজিটাল বলেন, মেকানিক্যাল যুগ বলেন, সবাই আমরা যে যার কাজে ব্যস্ত এবং বিশেষ করে সবাই বিভিন্ন পেশাগত কাজে ব্যস্ত। তার মধ্যে আমরা যারা চিকিৎসক, স্পেশালি যারা সার্জন, আপনি প্রতিটা কথা ট্রু বলছেন। যে আমার যেমন রিসেন্ট ঘটনা, আমার বাচ্চা, তারপর আমার স্ত্রীর সাথে 2 দিনে আমার বাসায় যাই, একই বাসায় যাই, গিয়ে ঘুমাই, আবার ঘুরে চলে আসি, তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি। অ্যাকচুয়ালি এই জিনিসটা তারা যেমন আমাকে উপলব্ধি করে, আমি উপলব্ধি করি, কিন্তু উপলব্ধিটা যে ইমপ্লিমেন্টেশন করা সেটা অ্যাকচুয়ালি হয় না। কিন্তু আমার কাছে বাস্তব সত্য যে আমার কাছে মনে হচ্ছে আমি ঘরে কি একটা করছি, দোষ করছি। আমি ঘরে চুপি চুপি যাই রাত্রে, আবার ভোরে তারা যখন বের হয়ে আসে আমি তখন বের হয়ে আসি। মনে হয় যে আমি কি অন্যায় করছি অ্যাকচুয়ালি বেসিক্যালি। কিন্তু এই অন্যায়টা হয়তো আমি তাদের প্রতি করে যাচ্ছি, কিন্তু অন্য মানুষের তো সার্ভিস দিয়ে যাচ্ছি। এই জন্য যে আমি একজন সার্জেন, যে একটা রুগীর প্রতি যে আমার সিম্পেথি, তাকে দেখতে গিয়ে অ্যাকচুয়ালি আমি আমার পরিবার সন্তানকে একটু করে যাচ্ছি। আর অবহেলা ঠিক বলা যায় না, মানে তাদের সাথে মিট করার সময়টা ততটা দেওয়া যাচ্ছে না। তবে প্ল্যানিংয়ের যেটা ব্যাপার তাদের সাথে আমি মনে করি অ্যাকচুয়ালি আমরা তো এখনও বাবা আমার চলে গেছে এবং আমিও বাবা, এই যতটুকু সময় পাওয়া যায় আমি অ্যাকচুয়ালি একটা প্ল্যানিং করা উচিত, বা অনেকেই করছে যে তাদেরকে অন্তত এই সপ্তাহ 7 দিনের মধ্যে একদিন তাদেরকে পুরো সময়টা দেওয়া, এটা জরুরি। বা তাদের সাথে একসাথে থাকা, একসাথে কথা বলা বা বাইরে ঘুরতে যাওয়া, এটা যে অনেক ইমপ্যাক্ট পড়ে পরিবারের মধ্যে, সেটা অ্যাকচুয়ালি আমি মনে করি আমার মতে সবাই একমত হবে। নিশ্চয়ই, খুব প্রাসঙ্গিক একটি কথা বলেছেন। ঠিক এই প্রসঙ্গ ভেদে আপনার কাছে আসতে চাই স্যার। হাসপাতালের করিডোরের বাইরে আপনারও একটা ব্যক্তিগত জীবন আছে, সেখানেও আপনি বাবা। কিন্তু বাবা হয়ে সন্তানদের যখন পর্যাপ্ত সময় দিতে পারেন না, সন্তান বড় করার ক্ষেত্রে বাড়তি চ্যালেঞ্জ কতটুকু নিতে হয় আসলে? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসলে বাবা দিবস, এই দিবসটা কেন, সেটা হলো যে দিবস আসলে কি না, প্রতিটা দিনই তো আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাবা দিবস মানে হলো এই দিনটাকে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা বাবা, অথবা আমাদেরও বাবা আছে। এই দুটোকে আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য একটা দিবস। আসলে জিনিসটা হলো সন্তান লালন পালনের জন্য আমার মনে পড়ে আমি যখন ছোট ছিলাম আমার বাবা কি করেছিলেন। আমার বাবা যতটুকু সময় আমাদেরকে দিয়েছিলেন সেই সময়টা কিন্তু আমরা দিতে পারছি না। মানে আধুনিক সভ্যতা বলেন অথবা কর্মব্যস্ততা বলেন, এই কারণে হয়তো হতে পারে।
যেন আমরা যখন স্কুল বা কলেজে গিয়েছি তখন বাবা খোঁজ নিতেন, বাবা পরীক্ষা দিয়ে আসলে কোশ্চেনটা চাইতেন, আমরা কোশ্চেন দেখে একটা বলতেন যে এই প্রশ্ন কি লিখেছো। একদম। অনেক সময় বাবা যেমন কমার্স গ্র্যাজুয়েট ছিলেন কিন্তু আমি সায়েন্সে পড়ছি, বাবা ঠিকই আমাকে নিয়ে আবার সন্ধ্যায় বলতো যে পড়তে বসো, আমি তোমাকে অঙ্ক করিয়ে দিই। হ্যাঁ, তো এই জিনিসগুলো বাবা যেমন করেছেন এখন মনে পড়ে, কিন্তু আমরা কর্মব্যস্ততার কারণে হয়তো সেই কাজগুলো করতে পারছি না, কিন্তু খোঁজ নিতে পারছি যে আজকে তোমার কি ক্লাস ছিল, অথবা কালকে তোমার কি কাজ, আজকে কলেজে গিয়েছো কিনা, বা কালকে পরীক্ষা আছে কিনা, এতটুকু হয়তো করতে পারি। কিন্তু আমাদের বাবারা আমাদেরকে যতটুকু সময় দিয়েছিল, আমরা বাস্তবিক ক্ষেত্রে, আমি জানি না স্যাররা কতটুকু পারেন, আমি হয়তো ততটুকু করতে প্রত্যেকের পারছি না। ক্ষেত্রে এখন প্রত্যেক প্রফেশনের ক্ষেত্রে অনেকখানি চ্যালেঞ্জিং হয়ে Challenging হয়ে গেছে গেছে, right. সন্তানদের বড় করার ক্ষেত্রে ব্যক্তিগত সময় দেওয়া। Right. মানে এই কারণে হয়তো বা এই আয়োজনগুলো আমাদের বাবা দিবসকে উদযাপন, যাতে করে একটি দিনের জন্য হলেও বাবারা সন্তানদের সঙ্গে ওই কোয়ালিটি টাইমটুকু স্পেন্ড করতে Right. পারে, যে আজ এই দিবস, এই কারণে এত আয়োজন, এত কর্মসূচি। একটু আলোচনায় আসতে চাই একটি ভিন্ন প্রসঙ্গে স্যার আপনার কাছে, যে আমরা তো বাবাদের ভালো থাকার বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আপনারা বিশেষজ্ঞ চিকিৎসক, প্রতিনিয়ত অনেক বাবাদের চিকিৎসা করে তাদের সুস্থতার দায়িত্ব নিচ্ছেন, কিন্তু আমাদের দেশে এত এত রোগ, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হাই কোলেস্টেরল, নানাবিধ যে দীর্ঘমেয়াদী জটিলতাগুলো কী কারণে প্রতিনিয়ত বাড়ছে, বিশেষ করে বাবাদের ক্ষেত্রে জানতে চাই। আসলে বাবা তো, আমরা বাবা বলতে সাধারণত একটু বয়স্ক বাবাকে বুঝাই। ব্যতিক্রম আমি নিজেও কিন্তু MBBS পাশ করার পর ইন্টার্নশিপ করার সময় বাবা হয়েছি, তো অনেক তরুণ পিতাও থাকে। সাধারণত যদি বয়স্ক মানুষ বলতে হয়, যে একটু বয়স হলে পরেই, সাধারণত 40-50 পার হলেই আমরা জানি যে এখন ভ্যাকসিনেশন কল্যাণ, ভ্যাকসিনেশন বা মানুষের সচেতনতার জন্য অনেক কমিউনিকেবল ডিজিজ যেগুলো ছিল সেগুলো অনেক কন্ট্রোল হয়ে গেছে। নন কমিউনিকেবল ডিজিজ এখন গ্লোবালি একটা চ্যালেঞ্জ। তো এর মধ্যে আপনার মেদ বেশি বা ওজন বাড়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, হার্টের অসুখ, হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক, তারপরে চলাচল না করতে গিয়ে বিভিন্ন জয়েন্টের হাড়ের ক্ষয়জনিত সমস্যা, ইভেন মানসিক সমস্যা, সেটাও কোনো ক্রমে বাদ দেওয়ার ব্যাপার না। সবগুলি কিন্তু আপনি ঠিকই বলেছেন, যথার্থই, যে এই প্রযুক্তি, সময় এবং সভ্যতা, এটার একটা অভিশাপ হিসাবেই প্রতিভাত। তো এগুলো আমরা সবসময় ফেস করি। আগেকার দিনে যেমন মনে করতাম যে প্রেশার, ডায়াবেটিস, স্ট্রোক এগুলো বোধহয় 60-70-এর দিকে হয়, কিন্তু এখনও অনেক তরুণ পিতাও কিন্তু, বা একটু মিড বয়সের অনেক পিতাও কিন্তু এই সমস্যা আক্রান্ত হচ্ছেন। তো এগুলোর কারণ কিন্তু এখানেই। আমরা দেখছি যে কর্মক্ষেত্রে তো কিছু টেনশন, স্ট্রেস থাকেই। কর্মক্ষেত্র থেকে এসেও মানুষ কায়িক শ্রম কিন্তু ভুলে গেছি আমরা। ওই দেখা যাচ্ছে যে বাপ মা দুজনই বাইরে কর্মরত, সন্তান স্কুল কলেজ থেকে এসছে, সন্ধ্যায় সেই কোচিং টিচার এসছে, কিন্তু বাবা মা মোবাইল ফোনে দুই দিকে বসে আছে। একদম। তো এই যে কমিউনিকেশন গ্যাপ, এটাও কিন্তু একটা মানসিক দূরত্ব বা বৈকল্য সৃষ্টি করে। এটা গেলো একটি। আর যে রোগগুলো হয়, তো এগুলো কিন্তু উইথ টাইম এগুলো বেড়ে চলছে, এবং যখন একজন বয়স্ক মানুষ পিতার রোল প্লে করেন, তখন এই যে পিতা হিসাবে সন্তানের মঙ্গলামঙ্গল খেয়াল করা, তার রোগ ব্যাধির চিকিৎসা করা, তার লেখাপড়ার খোঁজ করা, সেক্ষেত্রে তার নিজের অনেক অসুখ হলেও প্রথমে ডাক্তার দেখাতেও ভুলে যান, বা ডাক্তার দেখালেও চিকিৎসা নিতে দেরি করেন, বা চিকিৎসা নিতে গিয়ে দেখা যায় ওষুধও খাচ্ছেন না, বা ঠিকমতো খেতে ভুলে যাচ্ছেন। সুতরাং এই সার্বিকভাবে একজন বাবা হিসাবে একজন মানুষকে কিন্তু অনেক বেশি ভুগতে হয়। নিঃসন্দেহে খুবই চমৎকারভাবে বলেছেন, এবং আমাদের দেশের বাস্তব প্রেক্ষাপটটিকে আপনি তুলে ধরেছেন আপনার কথায়। স্যার, আপনার কাছে আসতে চাই, কিডনি রোগ নিয়ে আপনি প্রতিনিয়ত রোগী দেখছেন। প্রাথমিক অবস্থায় বেশিরভাগ রোগীরা আপনার তো শরণাপন্ন হয় না, একটা নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে দেখা যায় ক্রিয়েটিনিন লেভেল কিডনির এত বেশি বেড়ে গিয়েছে, তখন গিয়ে আপনাদের শরণাপন্ন হচ্ছে। এটি তো আমাদের দেশে বাবাদের বাস্তবিক চিত্র, যে তিনি দেখা যায় পরিবারের সকলকে সুস্থ রাখছেন, সকলের দায়িত্ব নিচ্ছেন, কিন্তু নিজের জটিলতাগুলো নিজের মধ্যে পুষে রাখছেন দিনের পর দিন, তাতে করে জটিলতা বেড়ে চলেছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে সভ্যতার বিকাশের সাথে সাথে প্রত্যেকটা মানুষ নিজেকে বা তার সন্তানকে বিকশিত করার চেষ্টা করে। এই চেষ্টা করতে গিয়ে তার আসলে অনেক সময় কেটে যায়, অনেক স্ট্রেসের ভিতর দিয়ে যায়। সো প্রত্যেকটা বাবারই আসলে স্ট্রেসজনিত যে রোগগুলো আর নন কমিউনিকেবল, সেগুলোর বাড়ার সম্ভাবনা বেশি থাকে এবং বাড়ে।
যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন এবং এগুলোর ফলশ্রুতিতে কিডনি ডিজিজ এগুলো হয়। এই উপমহাদেশের একটা শব্দ আছে, মাদার টেক লাস্ট অ্যান্ড লিস্ট। তো কোনো জিনিস এনজয় করার ব্যাপারে বা উপভোগ করার ব্যাপারে বা সেলফ কেয়ারের ব্যাপারে ফাদার অলওয়েজ লাস্ট অ্যান্ড লিস্ট। একদম একদম। তো যার জন্য বাবাদেরও আসলে এই রোগগুলো অনেক বেশি হয় এবং তারা নিজের অ্যাটেনশন দিতে গিয়ে অনেক দেরিতেই অ্যাটেনশনটা দিয়ে ফেলে। তো সেটাও আরেকটা বাড়তি স্ট্রেস ফেলে, যার জন্য বাবা সবসময়ই একজন স্ট্রেসের মধ্যেই থাকে এবং উনি ম্যান অফ স্ট্রেসই বলা যাইতে পারে পরিবারের। নিশ্চয়ই। এবং এই জায়গাগুলোতে দেখা যায় আর্লি স্টেজে কোনো ডিজিজ শনাক্ত হচ্ছে না, ডিলে করছে। আসলে পরিবারের কতটুকু ভূমিকা রয়েছে? আমরা তো পরিবারকে দেখা যায় যে ওই যে দায়িত্ব নিতে গিয়ে তিনি একজন দায়িত্বশীল পিতায় পরিণত হয়ে যান, তার জায়গা থেকে তো তার ল্যাকিংস থেকেই যায়। কিন্তু পরিবার যদি একটু সচেতন হয়ে তাকে উদ্বুদ্ধ হয়ে চিকিৎসকের কাছে পাঠান আর্লি স্টেজে শনাক্ত করার জন্য, বা যে কোনো জটিলতা হলে দ্রুত সময়ের মধ্যে স্ক্যান করানো, বিষয়গুলোকে গুরুত্ব দেওয়াটা কতটুকু জরুরি মনে করছে? এখানে আসলে এই দিবসটি পালন করার উদ্দেশ্য সেটাও যে বাবা যেমন সবাইকে দেখভাল করে, বাবাকে দেখভাল করারও পরিবারের দায়িত্ব আছে এবং সন্তানদের মধ্যে এই উপলব্ধিটাও জাগ্রত করার জন্যই এই দিবসটি পালন করা হয়। কাজেই এখানে অবশ্যই পরিবারের বা সন্তানদের দায়িত্ব আছে বাবার দেখভাল করার জন্য। এবং সভ্য সমাজে খুব অল্প বয়সী সন্তানেরা আলাদা হয়ে যায় এবং বাবাদের সাথে যোগাযোগ থাকে না। তো এই বাবাকে বুঝবার জন্য এবং বোঝানোর জন্যই এই দিবসটা পালন করা হয়ে থাকে। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা সন্তান তার যদি তার বাবা মাকে বুঝতে না পারে তাহলে সে নিজেও উন্নতি সাধন করতে পারবে বলে মনে হয় না। নিশ্চয়ই, খুবই চমৎকার বলেছেন স্যার। আপনি দীর্ঘদিন ধরে অর্থোপেডিক্সের বিভিন্ন জটিলতা নিয়ে কাজ করছেন। একটু জানবো যে হাড়ে ব্যথা, একটু বয়স হলে দেখা যায় বাবারা নামাজ আদায় করছেন চেয়ারে বসে এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট, দীর্ঘ সময় ধরে তাদের কাজ করতে সমস্যা, উঠতে সমস্যা, বসতে সমস্যা, এত হাড় কিংবা জয়েন্টে ব্যথা কী কারণে এত বয়স হলে বেড়ে যায়? এখন আমরা কিন্তু তরুণ প্রজন্মের মাঝেও দেখছি, তারাও তো বাবা। জানতে চাই যে এই সমস্যাগুলো কেন প্রতিনিয়ত বেড়েই চলছে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই যে হাড়ে ব্যথা বলেন, মাসেল ব্যথা, জয়েন্ট পেইন, এটা ছোটদের থেকে বড়দের সবারই হয়। তবে বয়সের বৃদ্ধির ক্ষেত্রে যেটা হয় সেটা পুরুষ বলেন মহিলা বলে সবারই হয়। তবে যেহেতু বাবাদের কিছু কিছু আর্থ্রাইটিস আছে আমাদের ভাষায় বেশি হয়, আবার কিছু কিছু আর্থ্রাইটিস বা জয়েন্ট পেইন, মাসেল পেইন এগুলা মহিলাদের বেশি হয়। তবে আমাদের ছোট যারা অল্প বয়সে ফাদার, সেও ফাদার, আবার বৃদ্ধ বয়সেও ফাদার, সে ফাদারই, তার ছিল বয়সের গ্যাপ যতই হোক না কেন ফাদার। তা এখন এই যে জয়েন্টের পেইন বা মাসেল পেইন বলেন অথবা পেশির পেইন বলেন, এগুলা সাধারণত আমরা কয়েকটা দেখি যে যেমন আমাদের যখন বয়স বেড়ে যায় আমাদের কিছু মাসেলের ব্যালেন্স কমে যায়, তাই না? মাসেলের তার মাসেলগুলো শুকিয়ে যায়, মাসেলের চর্বি জমে। আরেকটা হচ্ছে যে হাড়ের মধ্যে ক্যালসিয়াম কমে যায়, হাড়টা আমরা কমন ভাষা অনেক সময় বলি অস্টিওপোরোসিস হয়। তো আবার জয়েন্টে আর্থ্রাইটিস হয়, বিশেষ করে বয়স বাড়লে যে অস্টিও আর্থ্রাইটিস ডিজেনারেটিভ বয়সের সাথে সাথে। অ্যাকচুয়ালি সব মিলে এটা ন্যাচারাল প্রকৃতি তো হবেই, হয়তো এক্সেপশনাল কিছু কম। তবে এই বয়সে যে সে তার শক্তি হেরে যাচ্ছে, তার বোন পেইন হয়ে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, তার জয়েন্টটা ড্যামেজ হয়ে আর্থ্রাইটিস হয়ে স্টিফ জমে যাচ্ছে, হাঁটতে পারে না, মাসলগুলো শুকিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এগুলা নেবার কখনো একটা বাবা একা সম্ভব না, এই জিনিস সম্ভব না। আপনি যতই ওষুধ দেন খান কিন্তু কোনো সম্ভব না আনটিল না আনলেস যতক্ষণ না পর্যন্ত সে একটা সেকেন্ড ও থার্ড পার্টির অ্যাসিস্ট পায়। সে অ্যাসিস্টটা বিভিন্ন উপায়ে হইতে পারে। প্রথম হলো তার মানসিকভাবে করা, হেল্প করা, তারপর তার হিসাবে শারীরিক সচ্ছলতা, শারীরিক মানে সচ্ছলতা বা শারীরিকভাবে শক্তি, জয়েন্টকে নমনীয়তা, মাসেলকে বিল্ড আপ করা, এগুলো একটা সাপোর্ট লাগবে। সেই সাপোর্টটা হলো আরেকজন থেকে দিতে হবে। সে এখন সেই সন্তান হোক বা যাই হোক, সে যেভাবে দেখ বা আরেকজনের থার্ড পার্টির হেল্প নিয়ে করুক,
সে এগুলা ছাড়া একটা বৃদ্ধ পিতা বয়সে একা চলা সম্ভব না। নিশ্চয়ই, অবশ্যই পরিবারের সদস্যদের ভূমিকা এই ক্ষেত্রে অপরিসীম। আমরা মনে করছি মানুষের শুধুমাত্র দায়িত্ব পালন করে যাবে প্রতিনিয়ত, কিন্তু তার বিনিময়ে পরিবারের সদস্যদের যে কিছু ব্যক্তিগত দায়িত্ব থাকে, সন্তানদেরও দায়িত্ব থাকে, আমরা হয়তো সন্তান হিসেবে পরিবারের সদস্য হিসেবে সেটা ভুলতেই বসেছি। এবং বাবারা শুধুমাত্র এই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সন্তানদেরকে ভালো রাখার জন্য, সদস্যদের ভালো রাখার জন্য, কিন্তু অবদান হিসেবে দেখা যাচ্ছে নানা ধরনের রোগ ব্যাধি ক্যারি করছে, যেগুলো নিয়ে আসলে খুব একটা গুরুত্বহীন হয়ে পড়ছে এবং আমরা গুরুত্ব দিচ্ছি না। স্যার, একটি ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। আপনার প্রেক্ষাপটে নিয়মিত দেখছেন রোগী আপনারা, কিন্তু এত বাবা প্রোস্টেট ক্যান্সারে কি কারণে আক্রান্ত হচ্ছে? আর্লি স্টেজে আমরা কতটুকু প্রোস্টেট ক্যান্সার শনাক্ত করতে পারছি বাংলাদেশের প্রেক্ষাপটে? ধন্যবাদ আপনাকে। আসলে প্রোস্টেট ক্যান্সার বলার আগে আমি একটু বলতে চাই বাবাদের এই সংক্রান্ত কি সমস্যা বেশি হয়। আমরা যদি স্বাভাবিক অবস্থার কথা চিন্তা করি, একজন পুরুষ যখন পেশাবের চাপ অনুভব করে পেশাব করতে যায়, আবার পেশাব করে চলে এসে স্বাভাবিক কাজকর্ম করে, তারপর 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পরে আবার প্রস্রাব করতে যায়, এই কনসিকুয়েন্সে যখন ব্যত্যয় ঘটে, অর্থাৎ প্রস্রাবের চাপ হলে দ্রুত চলে যেতে হচ্ছে, ডাক্তারি ভাষায় যাকে বলি আর্জেন্সি, গেলেন কিন্তু টয়লেটে বসে সাথে সাথে প্রস্রাব হলো না, ডিলেড ইনিশিয়েশন বা হেজিটেন্সি, প্রস্রাব শুরু হলো কিন্তু খুব ধীরে 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 পেশাব হচ্ছে, পোর ফ্লো বলি আমরা, আর মাঝে থেমে গেল প্রস্রাব, আবার হলো ইন্টারমিটেন্সি বলি ডাক্তারি ভাষায়, শেষ করলেন কিন্তু শেষ করে ফুটায় ফুটায় অনেকক্ষণ প্রস্রাব হচ্ছে, তারপরে ফিরে আসলেন, ফিরে আসার পর 1.5-2 ঘন্টা না যেতেই আবার দৌড়াতে হচ্ছে, তার মানে ফ্রিকোয়েন্সি। এই যে উপসর্গগুলা, এই উপসর্গগুলাই বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকার কারণই হলো যে এই ঘটনাগুলো যখন ঘটে তখন আমরা বলি যে এই যে ব্যত্যয়গুলো ঘটছে, এইগুলো ঘটতেছে প্রোস্টেটের কারণে। আর প্রোস্টেটের দুটো কারণে ঘটতে পারে, একটা প্রোস্টেট স্ফীতজনিত কারণে ঘটতে পারে, অথবা প্রোস্টেটের ক্যান্সারের কারণে ঘটতে পারে। তো প্রাথমিকভাবে প্রোস্টেট ক্যান্সার হলে কিন্তু এই উপসর্গগুলো নাও হতে পারে। আচ্ছা, প্রোস্টেট জিনিসটা অবস্থানগত দিক চিন্তা করে যদি আমরা পেশাবের থলি থেকে যে পেশাবের রাস্তা তৈরি হইলো, ঠিক এই জায়গায় প্রোস্টেটের অবস্থান, সুপারির মতো দেখতে। এটা বয়স বাড়ার সাথে সাথে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অনেক পরিবর্তন হয়, এটি একমাত্র অর্গান যেটা বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে, এবং এটা বাইরের আবরণ তার তুলনামূলকভাবে একটু শক্ত, যার কারণে এর ভিতর দিয়ে যেহেতু প্রস্রাবের রাস্তা গিয়েছে, এই জন্য এর উপর চাপ পড়ে এবং প্রস্রাবের প্রবাহে বাধা সৃষ্টি হয়। এটা প্রস্রাবের স্বাভাবিক বৃদ্ধির কারণে, এটা ইনলার্জ প্রোস্টেট বা বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটের কারণে হয়। কিন্তু যখন ক্যান্সার হয়, ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে কিন্তু কোনো উপসর্গ নাও হতে পারে, আর যখন উপসর্গ হয় তখন আমরা ধারণা করি যে প্রোস্টেট ক্যান্সারটা ওই জায়গায় অথবা অন্য জায়গায় ছড়িয়ে গেছে। আপনার প্রশ্নটা ছিল কেন বাবাদের হচ্ছে? এই প্রোস্টেট ক্যান্সারটা হয় কিন্তু যত বয়স বাড়তে থাকবে। তা আমাদের দেশের এখন গড় আয়ু কিন্তু মোটামুটি অনেকটাই বেড়েছে, 70-র উপরে। কাজে বয়স বাড়ার সাথে সাথে যেহেতু এই পরিবর্তন বা এই ক্যান্সারের ঝুঁকি হয়, সেই কারণে আমাদের দেশেও এটার প্রবণতা বেড়েছে। এছাড়া স্বাস্থ্য অবস্থার কারণে হতে পারে, যার মুটিয়ে যায়, যার অনেক বেশি হেলথ ওবেসিটি তাদের হয়, খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে হয়, তারপরে আমাদের লাইফস্টাইল, সেডেন্টারি লাইফস্টাইল, আমরা কায়িক পরিশ্রম করতে পারছি না বা করছি না, সেসব কারণে হয়। এরকম অনেকগুলো কারণ আছে আর কি। জাঙ্ক ফুড বেশি খাওয়া হয়, সেটার কারণে হয়। অনেক ক্যান্সারের সাথে যেমন তামাক জড়িত, এটার সাথেও তামাক জড়িত, সব ক্যান্সারেই তামাকের একটা ভূমিকা থাকে, নিকোটিন। কাজে প্রোস্টেট ক্যান্সারের অনেকগুলো কারণ আছে, সেই সবগুলো কারণ এইটার সাথেও জড়িত, মানে এবং বাবাদের বয়স যত বাড়বে এইটার ঝুঁকি তত বাড়বে। একদমই তাই। আপনি যেমন উপসর্গগুলোর কথা বলছিলেন, এই সমস্ত উপসর্গ থাকলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে যাওয়ার কোনো বিকল্প নেই? না, সেটা ধন্যবাদ আপনাকে, এটা তো অবশ্যই যেতে হবে। যেমন একটা টিভি প্রোগ্রাম দেখেছিলাম যে বাবা টয়লেটে যাচ্ছেন, বারবার দরজার আওয়াজে ছেলের ঘুম ভেঙে গেল। বাবা তখনও বাচ্চাকে বা ছেলেকে বুঝতে দিচ্ছে না তার প্রবলেম, সে বলছে ও দরজায় বোধহয় ডিস্টার্ব করতেছে, তোমার ঘুম ভেঙে গেছে, দরজাটা কালকে ঠিক করে নিব। ছেলে অবজার্ভ করলো না, বাবা তো প্রতিদিনই বারবার টয়লেটে যাচ্ছে, তার মানে কোনো একটা প্রবলেম হচ্ছে। তার মানে হলো, এটা বলার উদ্দেশ্য যে বাবার সমস্যা হচ্ছে কিনা এটা খেয়াল রাখা দরকার। তার আগে খেয়াল রাখা দরকার যে বাবার বয়স যখন 40-50, আস্তে আস্তে বয়স বাড়ছে, তখন নিয়মিতভাবে তার কিছু হেলথ টেস্ট বা হেলথ স্ক্রিনিং বলি বা পরীক্ষা নিরীক্ষা বলি, এগুলো বাৎসরিকভাবে অবশ্যই করা উচিত। যেমন 50 পার হলে আমরা একটা টেস্ট বলি, প্রোস্টেটের কথা যেহেতু বললেন, রক্তের একটা সামান্য টেস্ট PSA, এটা 50 পার হলে প্রত্যেকেরই করা উচিত।
এটা সন্তান হিসেবে প্রত্যেক বাবাদের জন্য এটা আমাদের খেয়াল রাখা দরকার। কারণ আমি প্রথমেই বলেছি উপসর্গ ছাড়াও হতে পারে। একদম। একটা টেস্ট করলো, দেখা গেলো আমার কাছে এখনও অনেক রুগী আসে যে স্যার আমার তো কোনো উপসর্গ নেই। গতকাল রাতে একজন এসছেন, সে বললো আমার তো কোনো উপসর্গ নেই, আমি পরীক্ষা নিরীক্ষা করতে গেছি, আমার ডাক্তার সাহেব যেহেতু রুটিন টেস্ট করি পিএসএ 30 মানে 30 অনেক বেশি। কাজে তখনই আমি বললাম আপনার তো এখন আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তা কাজে পরীক্ষা নিরীক্ষা করাটা জরুরি। এটা বাবা হয়তো নিজের থেকে যাবেন না। আপনি অনুষ্ঠানের শুরুতেই যেমন বলছেন বাবা সকলের দিকে খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখে না, বাবা সবসময় সন্তান অথবা পরিবারের অন্যান্য সদস্যদের দিকে খেয়াল রাখতে গিয়ে তার যে বাৎসরিক কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার হয়তো করেন না, গাফিলতি করেন অথবা ইচ্ছা করেই করেন না। তাহলে আমরা সন্তান হিসেবে দায়িত্ব বাবাদেরকে এটা মনে করিয়ে দেওয়া, অথবা চলো বাবা এই পরীক্ষাগুলো করিয়ে নিই। একদমই। এই খুবই বাবা দিবসের চমৎকার। এটাও একটা গুরুত্বপূর্ণ, আমরা এই দিবসটাকে ঠিক করতে পারি যে প্রত্যেক বাবাকে আমরা বাবা দিবসে এই পরীক্ষাগুলো করব। একদম একদম, মানে এটা একটা চমৎকার উদ্যোগ। এই উদ্যোগের জায়গা থেকে যদি প্রত্যেকটি সদস্য, প্রত্যেকটি সন্তান সচেতন হয় যে বাবা দিবসকে বাবাকে ডেডিকেটেড করলাম, যে এই কয়েকটি বেসিক ইনভেস্টিগেশন করা প্রয়োজন। যেমনটি আপনারা নিয়মিত স্যার ফেস করে থাকেন যে ডায়াবেটিস দীর্ঘদিন ধরে ক্যারি করছে, কিন্তু অন্য কোনো পরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে তিনি ডায়াবেটিস, রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি কিংবা অন্যান্য কোনো জটিলতা আক্রান্ত হয়ে গিয়েছে, আর্লি স্টেজে শনাক্ত হচ্ছে না। আর্লি স্টেজে যে কোনো ডিজিজ শনাক্তের গুরুত্ব কতটুকু আপনার মুখে একটু জানবো। আমি যে মানে রোগগুলোর কথা বলছিলাম, যে হার্ট অ্যাটাক, মায়োকার্ডিয়াল ইনফাকশন যেটা বলে, ব্রেন স্ট্রোক, তারপরে আমাদের ভাই বলছিলেন যে কিডনি ফেইলুর, এগুলো একদিন দুদিনে হয় না। নিশ্চয়ই। এটা তিলে তিলে 20 বছর একজন মানুষের বয়স 20 অতিক্রান্ত হলেই রক্তনালী গায়ে চর্বি জমা শুরু হয়, এবং সেই চর্বি জমতে জমতে এমন একটা পর্যায়ে যায়, বিশেষ করে হার্টের ক্ষেত্রে যদি 70% বেশি ব্লক হয় তখন তা হয় বুকে ব্যথা, নাহলে হার্ট অ্যাটাক হয়। একইভাবে ব্রেনে রক্ত চলাচল সমস্যা হয়, কিডনিতে রক্ত চলাচল কমে যায়, কিডনির রক্তনালীগুলো শুকিয়ে যায়, তারপরে চলাচল কম করলে হাড় শুকিয়ে যায়। তো এই জিনিসগুলো বয়স 40 পর্যন্ত, 25 থেকে 40 ফিক্স থাকে, 25 পর্যন্ত সাধারণত গ্রোথ হয়, 25 থেকে 40 পর্যন্ত ফিক্স থাকে। 40-এর পরে কিন্তু কোনো না কোনোভাবে শরীর ক্ষয় হওয়া শুরু হয়। তো সুতরাং 40-এর পরে প্রতিটি মানুষেরই একজন চিকিৎসক দেখে বা নিজে চেক আপ, বিশেষ করে রক্তচাপ, ব্লাড সুগার, কোলেস্টেরল, তার হাড় কেমন আছে, জয়েন্টগুলো কেমন আছে, এগুলো চেক করা উচিত, এবং প্রতিটি মানুষের স্বাস্থ্য বিধি মেনে চলা উচিত। নিশ্চয়ই। এবং সেটা শুধু শিশুকাল থেকেই, আমি সার্বিকভাবে বলছি, আমরা চিকিৎসকরা শুধু ব্যস্ত না, প্রত্যেকেরই পেশার প্রতি সম্মান রেখে বলবো, একজন সাংবাদিক বন্ধু বলেন, একজন সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, প্রত্যেকে ব্যস্ত থাকেন। নিশ্চয়ই। এখন আমরা আমাদের শৈশবে দেখেছি, আমাদের একজন স্যার বলছিলেন যে শৈশবে কিন্তু আমাদের বাবা মা যেভাবে সময় দিতেন, আমরা কিন্তু এখনো সময় দেই না, বা দিতে চাই না, বা দিতে পারি না, কিন্তু ইচ্ছা করলে সেটি দেওয়া যায়। একদম। কবি কিশোর সুকান্তের ভাষায়, শিশুটি যখন জন্মমাত্র সুতীব্র চিৎকারে তার উপস্থিতি ঘোষণা করে, এই শিশু যখন পরিণত মানুষ হয় পর্যায়ক্রমে, তার কিন্তু সে হাঁটতে শেখে, হাসতে শেখে, বসতে শেখে, খেলতে শেখে, তার মনে অজস্র প্রশ্ন, সেখানে অবশ্য তার মা বাবার উপস্থিতি দরকার হয়। এবং একজন মায়ের কোল এবং বাবার হাতের স্পর্শ এন্ডরফিন, ডোপামিন, সেরোটোনিন, কিছু হরমোন সেক্রেশন করে। এটা ছেলেমেয়ের মেন্টাল ডেভেলপমেন্ট করে, তাকে সুন্দর মানুষ হিসাবে সৃষ্টি করে। সুতরাং যেটির ল্যাকিংয়ের ফলেই এখন কিশোর গ্যাং হচ্ছে। এখন দেখা যাচ্ছে নেশার টাকা না পেয়ে বাবার বুকে সন্তান ছুরি মারছে। একদম। এখন মা মৃত্যু শয্যায় বা মরে পড়ে থাকেন, সন্তানরা, সুশিক্ষিত সন্তানরা বাইরে থাকেন। আমরা দেখি আমাদের অনেক বৃদ্ধ রোগী আসেন, ভর্তি করতে বলি, সন্তান নিয়ে আসে, ভর্তি যোগ্য রোগী, তারা ভর্তি করবে না কেন? তাদের দেখার মানুষ নেই। চিকিৎসা দিলেও সেটা কমপ্লাইড হয় না, কারণ প্রত্যেকে ব্যস্ত, নাতি নাতনি থেকে ছেলে, ছেলের বউ, মেয়ে, মেয়ে জামাই, প্রত্যেকে ব্যস্ত। এবং শুধুমাত্র আমার মনে হয় এই একটি জায়গা থেকে এই কারণে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের মতো একটা ইউনিট তৈরি করা হয়েছে। বৃদ্ধাশ্রম হচ্ছে। আমরা বৃদ্ধাশ্রম চাই না, আমরা সুন্দর একটি পরিবার চাই, যেখানে পরম করুণাময় আমাদের আকাশ ভরা, সূর্য ভরা, বিশ্ব ভরা প্রাণ দিয়েছেন। সেই শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত একজন সন্তান, একজন পিতা সেটা যেন ভোগ করতে পারে। খুবই চমৎকার বলেছেন, খুব প্রাসঙ্গিক এবং অত্যন্ত চমৎকার। স্যার একটু জানবো যে এই যে ডায়ালাইসিসে যেতে হচ্ছে এত রুগী কিডনি নিয়ে এত হতাশাজনক, একদম তার লাইফ জুড়ে শুধুমাত্র এত কমপ্লিকেশন, এত ওষুধ, দীর্ঘমেয়াদী, এবং পাশাপাশি অনেকের ক্ষেত্রে কিডনি ট্রান্সপ্লান্ট করার ভূমিকা
থাকছে, তখন বলা হয়ে থাকে যে এই বাবাটিকে কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য পরিবারের সদস্যদের প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের সদস্যরা রাজি হয় না। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই যে আমাদের স্যার যেমনটি বলছিল সম্পর্কের অবনতি কিংবা বন্ডিংগুলো আর আগের মতো নেই, বন্ডিং বাড়ানোটা মানে আমাদের ল্যাকিংসটা আসলে কোন জায়গায়? অত্যাধুনিকীকরণ কিংবা আমরা যে অতিরিক্ত ডিজিটালাইজড হয়ে গেছি বিষয়টি কিনা? এখানে আসলে বহুমাত্রিক প্রশ্নটা। একটা হলো যে একটা সন্তানের সাথে বাবা মার শরীরের সাথে যত মাখামাখি হয় তত আত্মিক সম্পর্কটা ডেভেলপ করে। তো আমাদের সেই আত্মিক সম্পর্কটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটার একটা ছোট একটা উদাহরণ দিয়ে বলি। আমি 8-10 বছর আগে আমি তখন স্কয়ার হসপিটালে কাজ করতাম। একজন সচিব পর্যায়ের লোক আসলো, তার বাবা মা, তার মাকে নিয়ে ভর্তি, খুব বেশি ব্যয়বহুল চিকিৎসা তেমন না। মনে হলো তার পারিবারিক কারণে উনি চিকিৎসা করালেন না। হ্যাঁ, তো সেই দিন আমার একটা খুব ভালো মনে হয়েছিল যে লোকটা তার নিজের মায়ের চিকিৎসা নিচ্ছে না, দরদ নিচ্ছে না, এই লোকটা সরকারের প্রশাসনে থেকে অন্যর মায়ের কি যত্ন নেবে। একদম। এটি একটি দিক যে আসলে যদি পরিবারের সঠিকভাবে গড়ে না উঠে, বাবা মার মধ্যে সম্পর্ক ভালো না থাকে, তাই এটি একটি দিক। আর একটি দিক যেটি হলো, যখন একটা ডায়ালিসিসের প্রশ্ন আসে, আসলে একটা ডিজাস্টার ঘটে যায়। বাইরের দেশে সেটা ঘটে কম, কিন্তু আমাদের দেশে বেশি ঘটে। তার কারণ আমাদের দেশে ফ্যামিলি ট্রেন্ডটা হলো বাবা আগে ছেলেকে কী দিবে, মেয়েকে কী দিবে, স্ত্রীকে কী দিবে, নাতিকে কী দিবে, এটা একটা করতে থাকে। চিন্তা করতে করতে নিজের স্বাস্থ্যের জন্য কি থাকবে এটা কখনোই থাকে না। নিশ্চয়ই। এটা একটা বিশাল একটা এবং দিন সমস্যা। শেষে ডায়ালিসিস করার দায়িত্ব কে নেবে হ্যাঁ, এটা নিয়ে একটা তো সংশয় তৈরি যখন হয়ে যায়। এইরকম একটা ব্যয়বহুল চিকিৎসার তার ঘাড়ে চাপে, হ্যাঁ, বাইরের দেশে যেমন সরকার ইন্স্যুরেন্স দেওয়া থাকে, সরকার দায়িত্ব নেয়, এখানে সরকারও নাই, তার নিজেরও পয়সা নাই, সন্তানও একটু দূরে থাকছে। তো সব কিছু মিলে আসলে একটা মানবিক বিপর্যয় এবং অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে বাবাকে পড়তে হয়। এবং খুব অল্প মানে সংখ্যক হলেও প্রচুর সংখ্যক, সেটা সংখ্যা একদম কম না, এই স্ট্রেসটা টলারেট করতে না পেরে কার্ডিয়াক ডিজিজ বা ব্রেন স্ট্রোকে প্রচুর রোগী মারা যায়। সে যে বডির আনফিটনেসের জন্য মারা যাচ্ছে তা না, সে স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারে না। তো এই জায়গাটা টোটাল গ্যাপটাই হলো যে সন্তানদের সাথে বাবার সম্পর্কটা দূরত্ব বাড়া এবং একটা স্বার্থপরতা তৈরি হওয়া। একদম। এবং এই জায়গাগুলোকেই মিনিমাইজ কতটুকু করা যায়, কিভাবে সম্ভব, এই জিনিসগুলো বারবার পিতা সন্তানের সম্পর্কটাকে সামনে নিয়ে এসে সবার মধ্যে উপলব্ধিবোধটা জাগ্রত করার জন্যই তো আসলে এই বাবা দিবস। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং এই অত্যাধুনিকায়ন যে আমরা যে ডিজিটাল যুগে প্রবেশ করেছি, সেই জায়গাটিতে বাবা এবং সন্তানের যে বন্ডিং, যেটার মধ্যে সীমাবদ্ধতা তৈরি হয়েছে, সেই জায়গাটুকু কেটে যাক। আমাদের বাবা দিবসে হয়তো বা প্রত্যেকের পক্ষ থেকে এই একটা আহ্বানই থাকবে। স্যার, আমরা আলোচনা প্রায় শেষে একদম চলে এসেছি। আপনার কাছে জানবো যে সন্তানের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকবে কিনা ছোট করে? অ্যাকচুয়ালি সন্তানের উদ্দেশ্যে বার্তা থাকবে অবশ্যই। তার আগে একটু বলে নেই, অ্যাকচুয়ালি আমরা এখন এই দিবস বা বিভিন্ন দিবসে অনেক কথাই বলি, কিন্তু বাস্তবতা হলো যে আমাদের ছেলেমেয়েরা তো এখন আমাদের কাছে থাকে না। আমরা ছিলাম 9 ভাই বোন, প্রায় সবাই থাকতাম মা বাবার কাছে, কিন্তু এখন আমাদের মৃত সন্তান কম, তার মধ্যে কেউ নাই। প্রায় দেখা যাচ্ছে যে আমাদের কাছে রুগী আসে যে হয়তো উনি তার ওয়াইফ অসুস্থ, হাসপাতালে নিয়ে আসছেন ডায়ালাইসিস করতে, স্যারদের কাছে আসে, তারপর এসে নিজেই স্লিপ খেয়ে পড়ে ফ্র্যাকচার, প্রিমার, নেক প্রিমার, টোকেনটার ফ্র্যাকচার নিয়ে আসে আমাদের কাছে। তখন তো দেখার কে নাই। ইভেন এইরকম ঘটনা একদিন আমার নিজের চোখেরও পানি চলে আসছে। তো এই সন্তানদের উদ্দেশ্য অ্যাকচুয়ালি এটা কিভাবে সন্তান মেনে নেবে আমরা তো বুঝতে পারছি না, বা তারও আমরা চাই যে আমার সন্তানরা বাইরে চলে যাক, আমি বাবা হিসাবেও চাই, কিন্তু কেননা আমার সোশ্যাল সিকিউরিটি নিয়ে যখন প্রশ্ন আসে। তবে হ্যাঁ, ফ্যামিলি একসাথে থাকা অনেক ভাগ্যের ব্যাপার, এবং তবে সেটা উচিত যেখানেই থাকুক না কেন সন্তান, বাবা মাকে একটু খেয়াল করতে হবে, বা এমনভাবে পরিস্থিতিটাকে করতে হবে যে আমি না পারি আমার কাছের কেউ যেন রেগুলার বাবা মাকে দেখতে পারে, যদি বৃদ্ধ বয়স হয়ে যায় বাবা মা। তেমন এইটা, অথবা যেটা আমরা রিসেন্ট একটা দেখলাম, আমি যদি বলতে হয় যে আমরা সবাই কিন্তু বৃদ্ধাশ্রমের কথা বলছি, আমাদের ওই স্যার তো বললে বৃদ্ধাশ্রম দরকার নাই,
সেটাই ঠিক। একদম এবং যেমন আমি দেখলাম সেটা অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের প্রজেক্ট, ওরা বলছে যে যেখানে থাকবে সেখানেই তাকে থাকতে হবে, প্রয়োজন বোধে তাকে সেবা শুশ্রূষা করার জন্য গভর্নমেন্ট থেকে লোক দিয়ে হবে। তো এই দিনে আমি সব সন্তানের ভালো চাই, তো সন্তান যেখানে ভালো থাকে সেখানে তো আমার কাম্য। সুতরাং আমার প্রতি, বাবার প্রতি যে সন্তানের যে দায়িত্বটা, সেটা হয়তো তাকেই বুঝতে হবে, নিঃসন্দেহে। বুঝে নিতে হবে। তা আমি আমার বাপকে ছাড় দিতে পারি নাই, হয়তো আমি একজন চিকিৎসক হয়ে যখন উপরের লেভেলে আসবো তার আগে সে চলে গেছে। সবার সে বেহেশতেতে থাকুক, শান্তিতে থাকুক, সেটাই কামনা। তো ছেলেদের প্রতি সন্তানের সাথে বাবার বন্ধন হোক, সেটাও কামনা। নিশ্চয়ই স্যার, একদম শেষ প্রান্তে ছোট্ট করে আপনার সন্তানের উদ্দেশ্যে কোনো বার্তা থাকবে কিনা, এবং সামগ্রিকভাবে দেশের যে পরিস্থিতি প্রত্যেকটি সন্তানের উদ্দেশ্যে কিছু বলবার রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের পূর্বের আমলে যা করেছে তা হয়তো আমরা করি নাই, আমাদের পরের জেনারেশন তো তাও করবে না। কিন্তু আমাদের যেমন আমার দাদা যখন অসুস্থ হলেন তখন ওনাকে ফিজিওথেরাপি দেওয়ার প্রয়োজন হলো। তা আমার বাবা কি করেছেন, আমার বাবা বারান্দার মধ্যে একটা লম্বা বাঁশ গ্রামের বাড়িতে বেঁধে দিয়ে ওনাকে বলছে হাতটা ধরেন, তারপর উনি কোমরটা ধরে বললো যে হাঁটেন, তাহলে ফিজিওথেরাপি হয়ে গেল। আমার বাবা দাদার জন্য এটা করেছে, আমি কিন্তু আমার বাবার জন্য এটা করতে পারি নাই। আমার বাবাকে অসুস্থ হলো, ওনাকে হাসপাতালে নিয়ে গেলাম, চিকিৎসা চললো, চিকিৎসা পর্যায়ে এক পর্যায়ে উনি তো পৃথিবী থেকে চলে গেলেন। তা আমার সন্তানরা আমার জন্য কি করবে আমি জানি না, কিন্তু আমরা অতটুকু করতে না পারলে এটুকু এনশিওর করা উচিত যে আমার বাবা সুস্থ আছে কিনা, আমার বাবার হেলথটা ঠিক মতো চলছে কিনা, আমার বাবার দৈনন্দিন কাজকর্ম ঠিক মতো করতে পারছে কিনা, বা এটাতে কোনো ব্যত্যয় ঘটছে কিনা, আর ব্যত্যয় ঘটলে সেটার সমাধানটা কিভাবে করা যায়। তাৎক্ষণিক যেন আমরা সন্তান হিসাবে বা আমাদের সন্তান হিসাবে বাবাদের প্রতি এতটুকু খেয়াল রাখা দরকার। অত্যন্ত ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আমরা একদম আলোচনার শেষ প্রান্তে, গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, প্রত্যেকটি সন্তানদের উদ্দেশ্যে অনেক বার্তা ছিল। হয়তো বা সন্তানরা একটুখানি যদি সচেতন হতে পারে আমাদের আয়োজনটি দেখে, তাহলে আমাদের অনুষ্ঠানের সার্থকতা। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেমনটি বলছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা, অবশ্যই আপনার সন্তান কিংবা পরিবারের যে বাবাটি রয়েছে, প্রত্যেকে একটুখানি যদি আমরা সচেতন হতে পারলে, আর আর্লি স্টেজে যে কোনো ধরনের রোগ স্ক্যান করার ক্ষেত্রে, রেগুলার ডিটেকশন কিংবা মনিটরিং করার ক্ষেত্রে, যে পরিবারের সদস্য কিংবা বাবা কিংবা মা, আমরা প্রত্যেককে আমরা বলতে চাই যে আর্লি স্টেজে যে কোনো ধরনের রোগ কিংবা যে কোনো ধরনের ব্যাধি যদি শনাক্তকরণ করা যায়, তবে পরবর্তীতে জটিলতার মাত্রা অনেকখানি কমিয়ে আনা সম্ভব। এক্ষেত্রে সচেতন হবেন প্রত্যেকটি সন্তান কিংবা পরিবারের প্রত্যেকটি সদস্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সাথেই থাকুন।